মোবারক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সীমাহীন আনন্দ নিয়ে আমাদের জীবনে আসে, তবে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের জীবনে ঈদের যেমন আনন্দ আছে, অনেকটা দায়িত্ববোধ আছে, মানে একটু অন্যরকমভাবে ঈদটা যেন আসে। আমরা ঈদের এই বিশেষ অনুষ্ঠানের নাম দিয়েছি সেবায় আনন্দ। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে তিনজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এফ.কে. চৌধুরী চঞ্চল, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাকি সবাই একই বিভাগের, একই বিশ্ববিদ্যালয়ের। সঙ্গে আছেন ডাক্তার সুস্মিতা ইসলাম, আরও আছেন ডাক্তার আব্দুল্লাহ আল শাহনেয়াজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আপনাকে ঈদের শুভেচ্ছা। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি প্রথমেই, যেহেতু মাঝের চেয়ারে বসেছেন, মধ্যমণি বলাই যায়, ডাক্তার সুস্মিতা ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ঈদের তো আসলে সীমাহীন আনন্দ, কিন্তু যদি আপনি স্মৃতি হাতড়ে দেখেন যে যত ঈদ এই জীবনে পার হলো, কোন ঈদটা মনে হয় ওইটাই আসলে ঈদ ছিল, সেই ঈদের গল্প শুনতে চাই আপনার কাছে। আসলে ছোটবেলার যে ঈদগুলো আমার এখনো স্মৃতিতে একদম অটুট আছে আর কি, মানে ওগুলো অম্লান হয়ে থাকবে। ছোটবেলার ঈদগুলো আসলে খুবই সুখের ছিল। বড় হওয়ার পরে সেই ঈদের যে আমেজ, সেটা আসলে এখন আর মানে ওই ফিলিংসটাও আসে না, বা ওইরকম ভাবে খুব বেশি এনজয় আসলে করতে পারি না। ঈদ পার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ঈদ পার হয়ে যাচ্ছে, ঈদ আসছে, ঈদ পার হয়ে যাচ্ছে। এখন মানে ম্যাক্সিমাম টাইমে যেটা হচ্ছে যে বাচ্চাদের ঈদ আনন্দটা দেখে যতটুকু আনন্দ পাওয়া, কিন্তু ছোটবেলায় আমাদের আসলে যে ঈদটা ছিল এবং এখনকার সময় বাচ্চাদের ঈদ, এটার মধ্যে অনেক পার্থক্য। যেমন আমি আসলে বড় হয়েছি গ্রামে। আমার একটা ঈদ কাটতো, রোজার ঈদটা কাটতো আমার নানা বাড়িতে, আর আরেকটা ঈদ যেটা, সেটা আমাদের দাদা বাড়িতে। মানে এটা আমাদের ফিক্সড করা ছিল যে রোজার ঈদ আমরা নানা বাড়িতে করব, আর কোরবানির ঈদটা করব হচ্ছে দাদা বাড়িতে। তো দুইটার ঈদের জন্য আমরা বছর ভরে অপেক্ষা করতাম আর কি, যে কবে সেই দিনগুলো আসবে। বিশেষ করে রোজার ঈদে যখন নানা বাড়িতে যেতাম, আমার বাবা তো সরকারি চাকরিজীবী, উনিও ডাক্তার, তো উনি ঈদের সময় আসতেন, আমাদেরকে নিয়ে নানা বাড়িতে যেতেন, এবং হচ্ছে নতুন জামা, নতুন জুতো, সে সীমাহীন আনন্দ, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দাদা বাড়ি আর নানা বাড়ি, হ্যাঁ, মানে দুটোই আনন্দের, কিন্তু থাকে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা যেতাম আর কি। বড় ভাই মানে 6 ভাইয়ের 1 ভাই বিয়ে করেছে, ওখানে অনেক আমাদের আনন্দের স্মৃতি আছে। মানে দাদা বাড়ি আর নানার বাড়ির মধ্যে কোন জায়গাতে আপনার বেশি ভরপুর কাটতো আর কি? দুটোই সেমই ছিল, কারণ হচ্ছে আমার অনেক কাজিনস ছিল, তাদের সাথে আমি খেলতাম। আর হচ্ছে রোজার ঈদের একরকম আনন্দ ছিল, যে নতুন জামা পরবো, নতুন জুতো পরবো, নানা বাড়িতে বিভিন্ন ঘরে যাব, সেমাই খাবো, এটা একটা ঈদের সালামি নিব, এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমাদের কাছে। এবং সেই সালামির টাকা দিয়ে পরবর্তীতে আবার পিকনিক করা বা বনভোজন করা, যেগুলো সবাই মিলে কিছু খেতে যাওয়া। আর দাদা বাড়িতে যেটা ছিল, সেটা হচ্ছে কোরবানি ঈদের একটা অন্যরকম আনন্দ ছিল, কারণ হচ্ছে আমার চাচারা, বাবারা সবাই মিলে যখন কোরবানি দিতেন, আমাদের ওই বাড়িটার একটা ঐতিহ্য ছিল আর কি, যে সমস্ত গ্রামের কোরবানির ঈদের গোশতটা আমাদের বাড়িতে আসতো। আচ্ছা, এবং সবাইকে একদম ধরেন এখান থেকে ভাগ বাটোয়ারা হতো। পুরো গ্রামের ধরেন 100টা ফ্যামিলি আছে, 100টা ফ্যামিলির মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটা আমি অবশ্য আমার দাদা বাড়িতে দেখেছি এবং খুব আনন্দ লাগতো ওই সময়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার চঞ্চল, আপনার কাছে জানতে চাই, একই প্রশ্ন যদি আপনাকে করি, যে কোন ঈদকে মনে হতো যে মানে এটি আসলে ঈদ ছিল, বা খুবই মজার কোনো স্মৃতি যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি গ্রামের ছেলে। আমি ছোট থেকে আমার স্কুল, কলেজ গ্রামেই ছিল। আমি এসএসসি পাস করেছি আমার গ্রামের কলেজ থেকে। তো আমার ম্যাক্সিমাম ঈদ। কোন জেলায় আপনার? আমার জেলা হচ্ছে ভোলাতে। ভোলা জেলা, চরপেশন উপজেলা। নদী পাড়ের মানুষ আর? হ্যাঁ, আমার বঙ্গোপসাগরের তীরেই বলতে পারেন। বেশি সাহসী হয় নাকি এই অঞ্চলের মানুষ? চরকুকরিমুখীর নাম শুনেছেন? জি, অনেক মানুষ। চরমনপুরা, ঠিক আছে। তো আমার ঈদগুলি আসলে কেটেছে আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে। আচ্ছা, যেহেতু আমার স্কুল, কলেজ গ্রামে ছিল, মানে পূর্ণভাবে পেয়েছেন বাবা মাকে? আমি বাবা মাকে পূর্ণভাবে পেয়েছি। আমার বাবা মা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। এখনো আমি প্রত্যেকটা ঈদ আমার বাবা মার সাথে করার চেষ্টা করি। শুধুমাত্র একটা ঈদ আমরা বাবা মাকে ছাড়া আমি করেছি, যখন আমার পোস্টিং ছিল বর্তমান জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে, কোভিড-19। আচ্ছা, যে সময় প্যান্ডেমিক আকারে ধারণ করেছিল,
শুধুমাত্র একটা ঈদ বাবা মার সাথে করতে পারিনি। মানে কোয়ারেন্টিন আর হচ্ছে ডিউটি সব মিলে তো মানে বিরতিহীন। হ্যাঁ হ্যাঁ সেটাই। সেই বছরটা আমার জন্য একটু কষ্টের মানে ছিল। কেমন ছিল, মানে সেই অনুভূতিটা একটু বলেন। সেই অনুভূতিটা আসলে একটু মিক্স আর কি। হ্যাঁ মিক্সড ছিল। যেমন সবসময় আমি ছোটবেলা থেকে বাবা মার কাছে থেকে বড় হয়েছি, আর সবসময় আমার মা আমার বাবা এক্সপেক্ট করে যে ছেলে ঈদের সময় আমার কাছে থাকবে, সেরকম আমার বাবা মার মতো আমিও এক্সপেক্ট করি যে আমি বাবা মার কাছে থাকবো। বাট সেই সময় দেখা গেলো যে ঈদের দিন রাত্রে মায়ের সাথে বাবার সাথে কথা হয়েছে যে তারা আগে থেকে একটু মন খারাপ, আমারও মন খারাপ যে কালকে ঈদ, সবসময় তো বাবা মার সাথে ঈদ করতাম, এবার যেতে পারবো না, ভিতর থেকেই মন খারাপ। রাতে কথা হলো, তখন সকালবেলা আবার ফোনে কথা হলো, তখন তো আমার বাবা মা আমার সাথে কথা বলতে পারতেছে না, যে তাদের হয়তো বা তারা কান্না করছেন, আমারও চোখে জল চলে এসেছে, ঠিক আছে। তো সেইটা আসলে একটু মানে এই স্যাক্রিফাইসের গল্পগুলো আসলে রোগী পর্যন্ত পৌঁছায় না, হয়তো এটা তাদের কাছে আসেও না, কিন্তু মানে কার জন্য করছেন তো সেই রোগীর জন্য, রোগীদের জন্য, যারা হয়তো প্রকারান্তরে না বুঝে আবার গালিও দিচ্ছে চিকিৎসককে, এমনও হয় আর কি। যাই হোক, আমি ডাক্তার আব্দুল্লাহ আল শাহ নেয়াজ নামের ভেতরে তো বেশ একটা ভাব গাম্ভীর্যের ব্যাপার আছে আর কি। ঈদের স্মৃতি আপনি যে কোনো দিক থেকে বলতে পারেন, আমরা শুনি আপনার ঈদের গল্প। ধন্যবাদ। আমার দি কলিগ যে বললেন, মানে আমার আসলে ঈদের স্মৃতি যেটা শৈশবে, সেটা আসলে একটু ডিফারেন্ট অন্য সবার থেকে বলতে চাই, এই কারণে যে আমার শৈশবটা কেটেছে মেইনলি হচ্ছে দেশের বাইরে। আচ্ছা, আমার জন্মের পর থেকে আমি দেশের বাইরে ছিলাম, তো ক্লাস 6-এ দেশে আসি। তো জীবনের একটা বড় সময় আসলে আমি দেশের বাইরেই প্রতিটা ঈদ করেছি, এবং ওই 6 বছর ওই সময়টুকুতে মানে দেশে এসেও ঈদ করা হয়নি আসলে। তো আমরা যদি সেই ঈদের স্মৃতিগুলো বলি, তো আসলে সেগুলো একটু ডিফারেন্ট ছিল ইন দ্যাট সেন্স যে আমরা ছিলাম হচ্ছে একটা কলোনিতে আর কি। ঈদের আনন্দ বলতে কলোনিতে যত বাঙালি ছিল আর কি, সে ফর এক্সাম্পল 20-25টা বাঙালি ফ্যামিলি ছিল আর কি। ওই বাঙালি ফ্যামিলি সবার সাথে সবার এত বেশি ইন্টারাকশন ছিল যে ঈদের দিন ওই ফ্যামিলিগুলো যত বাচ্চা কাচ্চা আছে, যেমন আমরা যখন বাচ্চা ছিলাম সবাই মিলে সবার বাসায় যাওয়া হতো আর কি। সকালে একটা গ্রুপ বের হতো। কলোনিটা কোথায় ছিল? ঢাকায়? এটা হচ্ছে সৌদি আরবে। আমি সৌদি আরবে দেশের বাইরে ছিলাম, সৌদি আরবে। তো ওইখানে সৌদি ছিল, বিভিন্ন দেশি ছিল। সৌদি আরবে আপনি 6 বছর ছিলেন? না সরি, আমি ক্লাস 6 পর্যন্ত ছিলাম, একটু ভুল ক্লাস 6 পর্যন্ত। আচ্ছা, ক্লাস 6 পর্যন্ত ছিলাম। তো এরকম ছিল ঈদগুলো আর কি, সবার বাসায় বাসায় যাওয়া, খাওয়া দাওয়া করা, সালামি নেওয়া, এটা হচ্ছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো। মানে জিনিসগুলো হচ্ছে এইরকম ছিল আর কি, যে গতানুগতিক ঈদগুলো যে ফ্যামিলি বা দাদা দিদি সবাই নিয়ে যে একটা ঈদের যে আনন্দ, সেটা আমি পেয়েছি দেশে আসার পরে, সত্যি কথা যেটা। মানে দুটোর মধ্যে বেসিক কি পার্থক্য আপনার মনে হচ্ছে কালচারালি? মানে কালচারালি আসলে খুব বেশি পার্থক্য মনে হয়নি, কারণ আমরা তো আসলে একটা বাঙালি কমিউনিটি নিয়েই ঈদটা করতাম আর কি। সো কালচারালি খুব একটা বেশি পার্থক্য ছিল না। কিন্তু ধরেন দেশের বাইরে মানে বৃহৎ ফ্যামিলি ছাড়া শুধুমাত্র আমরা বাবা মা ভাই বোন এবং অন্যান্য ফ্যামিলিদের নিয়ে ঈদ করা, এতটুকুই আর কি। এটাই একটু যন্ত্রণারও ছিল আর কি। যে ডেফিনেটলি সবাইকে তো পাচ্ছেন না। ডাক্তার সুস্মিতা ইসলাম, আপনার কাছে জানবো যে গরু কেনার প্রসঙ্গটা মূলত আসলে পুরুষদের সাথে, রাইট, কিন্তু নারীদেরও ছোটবেলায় বা বড়বেলায় আমরা দেখছি যে অনেকে তো একেবারে পুরো পরিবার নিয়ে যাচ্ছে আর কি গরু কিনতে। আপনার কি অভিজ্ঞতা আছে? মানে কোরবানিকে নিয়ে কোনো? এই ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই খারাপ, কারণ আমি গরু ভয় পাই। গরুর কাছে আমার একবার একটা অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছি, আমার দাদা বাড়ি ফরিদপুর। তো আমরা তখন হচ্ছে গাবতলী থেকে বাসে উঠতে হতো। তো গাবতলীতে গিয়েছি, তো তখন আমি লাল জামা পরা ছিলাম। তখন জানতাম না যে গরু কালার ব্লাইন্ড, কিন্তু তখন মনে হতো যে লাল জামা দেখলে বোধহয় গরু তেড়ে আসে। তো খেয়াল করি না বিষয়টা, হঠাৎ করে দেখে এক গরু পিছন থেকে আমাকে তাড়া করছে, আমিও দৌড়, গরু পিছনে পিছনে দৌড়। তখন আমাকে কে যেন সাথে ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত সে বলেছিল যে তোমাকে না বলছি লাল জামা পরে আসবা না। পরে আপনাকে আঘাত তো করে না, আঘাত করে বেঁচে গেছেন, বা রাস্তাতে সড়কে তো অন্য কোনো ঝামেলা তো পড়ে না। তবে আমার বাজারে গিয়ে গরু কেনার অভিজ্ঞতা নাই। তবে আমাদের বাড়িতে একবার একটা ছোটবেলা একটা ঘটনা বলি। তখন হচ্ছে যে আমাদের যেটা হতো, যে আমার বললাম যে বাপ চাচারা সবাই মিলে একটা গরু দিত তখন। এখন তো সবাই আলাদা আলাদা করে ডাবল ভাগে দেয়, এটা তো একেবারে চিরা হতো। তো একদিন রাতের বেলা শুয়ে আছি আমরা, হঠাৎ করে শোরগোল,
কি হয়েছে, গরু ছুটে গেছে। ছুটে গেছে। এখন গরু ছুটে গেছে, এখন তার পিছনে পিছনে সবাই ছোটাছুটি আর কি, গরু ছুটে তার পিছনে পিছনে সবাই ছুটছে, মানে সে এক, আমরা বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিলাম যে পরে অবশ্য গরুটাকে ধরা গেছিল, এটাই আর আচ্ছা। কি। না, এটা মজার, এটা খুবই কমন কিন্তু জি, জি। আছে আর কি। ডাক্তার চঞ্চল, আপনার কাছে জানতে চাইবো যে ঈদের এই গরু কেনার এক ধরনের পারিবারিক একটা মতভিন্নতা থাকে আর কি, যে এই লাল হইতে হবে, সুন্দর হতে হবে, মানে আপনি কোন রোলে আছেন গরুর ক্ষেত্রে? আচ্ছা, আসলে মানে আমাদের কেনাকাটা বা এই জায়গাতে আপনার ভূমিকা কি পরিবারে এখন? না, আমাদের ফ্যামিলিতে আসলে আমাদের গরু কেনাকাটার ব্যাপারটা, আমার বড় ভাই আছেন, আমার এক ভাই এক বোন, তো আমার বড় ভাই প্লাস আমার বাবা আছেন, মেইনলি ব্যাপারটা ওনারাই দেখেন। তবে আমার একটা পছন্দের ব্যাপার আছে যে কালার তেমন পছন্দ, কালার তেমন ব্যাপার না, বাট গরুটা একটু আপনার সুঠাম দেহের অধিকারী, সবাই কিন্তু একটু লাল গরু হ্যাঁ, পছন্দ করে, plus- আমার ব্যক্তিগতভাবে আমার লাল গরু পছন্দ। একটু মেরুন টাইপের, ঠিক আছে, মেরুন টাইপের, লাল টাইপের গরু আপনি হলে ভালো পাঞ্জাবি হয়। আজকে মেরুন করে আসছেন। বোঝা মেরুন যাচ্ছে কালার, মেরুন পছন্দ। মেরুন কালার আমার খুবই পছন্দ। আমার যে গাড়ি আছে, গাড়ির কালারও মেরুন। ও ঠিক আছে, প্লাস আমার একটা ব্লেজার আছে, ঠিক আছে, সে আচ্ছা। ব্লেজারের কালারও মেরুন, ঠিক আছে, মাঝে মধ্যে মানে আমি পরি। ভাবিকে আপনি মেরুন কি কি উপহার দিয়েছেন? শাড়িও মেরুন দিয়েছেন বোধহয়। হ্যাঁ, ভাবিকে আপনার হচ্ছে যে শীতের সময়, গত ঈদে যে শীতের সময় যে শাল, সেই শালটাও মেরুন কালার। আচ্ছা, তাহলে মেরুন জুড়ে আছেন আপনি। খুব চমৎকার, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। থ্যাংক ইউ। ডাক্তার শাহনেয়াজ, আপনার কাছে জানবো যে আপনারা যেমন 3 জন সহকর্মী একই ইনস্টিটিউটের এসছেন আমাদের প্রোগ্রামে, মানে ঈদের আগে পরে মিলে, মানে আছে না পরিবার প্রিয়জনের সাথে দেখা হওয়ার একটা অনুষঙ্গ যেমন থাকে, আবার এই নিজেদের মধ্যে একটা দেখা হওয়া বা যোগাযোগ বা গ্রিটিংস, এটা কেমন হয়? কারণ আপনাদের তো কোনো পরিবর্তন নাই, অন্য জায়গাতে তো ট্রান্সফারের ঝামেলা আপনাদের নাই। ডেফিনেটলি তাই। তার আগে আপনাকে একটা জিনিস বলে রাখি যে আমরা 3 জন কিন্তু একই মেডিকেলের, ও আচ্ছা আচ্ছা, একই মেডিকেলের, কোন এবং মেডিকেলের আমরা আপনারা? হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে পাস বরিশালের। করা 3 জনই, এবং 3 জনই একই ডিপার্টমেন্টে আছে যেটা বলেছেন, আর 3 জনই হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্যাচের। বাবা, চঞ্চল ভাই 30তম ব্যাচ, আপা 31তম ব্যাচ, আমি 32তম ব্যাচ। হ্যাঁ। সো আসলে আমাদের 2001 সাল থেকেই কিন্তু আমার সবার সাথে পরিচয়। আপনারা তো ভীষণ লাকি। ডেফিনেটলি উই আর সো লাকি যে আমরা এখন একসাথে আছি। আমি ওই যে সেবা চিম বোধহয় বলেন। Right. তো আসলে আমাদের মধ্যে ইন্টারাকশনটা তো স্টুডেন্ট লাইফ থেকেই আছে কম বেশি, তো সেটার জন্য আমাদের আসলে এখন ঈদের সময়ও আসলে সেভাবে খুব বেশি যে একসাথে আমরা মুভ করতে পারি সেটা না, ব্যস্ততার কারণে বা যেটাই হোক না কেন, মানে কিন্তু আপনারা একাকার হয়ে আছেন। Exactly. মানে হয়তো আপনি একটা মানে শুভেচ্ছা না দিলেও দেয়া হয়ে যায়, মানে জি জি অনেকটা এরকম। সেরকমই কিন্তু মানে ঘটা করে দেখা সাক্ষাৎ এরকমের তো কিছু আসলে ওরকম নাই আসলে। আসলে আমাদের আসলে যে এত ব্যস্ততা থাকে, সত্যি কথা যে ঈদের এই বন্ধের কয়েকদিন আসলে আমরা কমপ্লিট রেস্টেই থাকি, রেস্টেই থাকে। খুব বেশি যে বাসা থেকে বের হওয়া হয় সেটাও না। যেমন চঞ্চল ভাই থাকে তার বাড়িতে, আপা থাকে ঢাকায় বা সে হয়তো যায়, আমি একটু কিছুদিন, আমি আসলে বেশি ঘুমিয়েই কাটাই ঈদের দিন এবং ঈদের, মানে এটা হচ্ছে আমার অভ্যাস আর কি। তো জিনিসগুলো হচ্ছে এরকম। সুন্দর। ডাক্তার সুস্মিতা, আপনার কাছে জানতে চাই যে মেহেদির যে অনুষঙ্গ ঈদকে ঘিরে, আপনি কি মেহেদি দিয়ে দেওয়ার মানুষ নাকি নেয়ার মানুষ? মানে দুটোই। দুটোই। আমি যেটা হতো যে ছোটবেলায় যখন আমরা 2 বোন, তো আমি যখন আপনি ছোট না বড়? আমি বড়, আমার ছোট একটা বোন আছে, তো ওর সাথে আমার অনেক বড় গ্যাপ আর কি, 13 বছরের গ্যাপ। তো ও হচ্ছে মেহেদি খুব পছন্দ করতো, তো আমি টুকটাক দিতে পারি আর কি, খুব ভালো যে দিতে পারি তা না, তো ওকে আমি দিতাম, তারপর আমি নিজে নিতাম। তো সে সব সময় তার একটাই টার্গেট ছিল যে আপুরটাই বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, সব সময় তার এই জেলাসিটা ছিল, এবং দেওয়ার পরে সে কান্নাকাটি শুরু করতো, তোমারটা কেন বেশি সুন্দর হলো, আমারটা পচা হলো। তো এরকম ভাবে গেল। তো এখন ওই রিসেন্ট জিনিসটা আবার আমার সাথে, আমার মেয়ের সাথে ঘটছে আর কি। আচ্ছা, আমার বোনটা তো এখন অস্ট্রেলিয়াতে থাকে, ওর সাথে তো আর ঈদ খুব একটা এখন করা হচ্ছে না আর কি। তো এখন যেটা হয় যে ঈদ আসলে আমার মেয়ের বায়না হচ্ছে যে তুমি আমাকে মেহেদি দিয়ে দিবে, তো মেহেদি দিয়ে দিলে সে একই জিনিস করে আর কি, দেখেই সে আমারটার সাথে কম্পেয়ার করে এবং বলে যে মা তোমারটা বেশি সুন্দর হয়েছে, আমারটা পচা হয়েছে। মানে আপনার বরং লস হয়নি, আপনার বোন নাই, কিন্তু মানে মেয়ে ওই জায়গাটা পূরণ করছে আর কি। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু তার খালার সাথে বেশি মিল তার,
আসলে বটেই। চেহারায়, কথায়, সবকিছুতে হয়তো জেনারেশন একটা ইয়ে এবং আছে আর কি। খালাদের ব্যাপারে তো আসলে ইসলামও বলেছে যে মানে মায়ের অর্ধেক হিসেবে তুলনা করা হয়েছে আর কি, এটি অনেক অনেক মানে পবিত্রতম একটা জায়গা আর কি। হ্যাঁ, ডাক্তার চঞ্চল, আপনার কাছে জানতে চাইবো যে পেশা জীবনে আমরা চিকিৎসা পেশা যদি আসলে বলি, দেখবেন যে সব প্রফেশনেই এক ধরনের স্খলন হয়েছে আর কি। সাংবাদিকতার দিক থেকে আমি আমার সহকর্মী বা সহযোদ্ধা অন্য প্ল্যাটফর্মে হয়তো কাজ করছেন, আমরা খুব বেশি কষ্ট পাই। আবার চিকিৎসকদের কাছে মানুষের প্রত্যাশা অন্য প্রফেশনের থেকে অনেক বেশি। এই প্রত্যাশার চাপটা আসলে অনেক মানে একটু যন্ত্রণাও দেয় কিনা, মানে চিকিৎসক হলেই তাকে সব থেকে সৎ হইতে হবে, সব থেকে সময় নিয়ে দেখবেন, সব থেকে সমাজের সেরা মানুষ হবেন, কিন্তু অন্য জায়গায় এই প্রত্যাশাটা কিন্তু মানুষের কম। আপনি দেখেন যে একজন ইঞ্জিনিয়ার যখন দুর্নীতি করছেন, আমরা যখন কোনো ভবনের গল্প দেখি, দেখা যাচ্ছে যে হয়তো উনি 50%-এর বেশি উনি টাকা আত্মসাৎ করে ফেলেছেন, আলোচনা নাই। কিন্তু চিকিৎসক হয়তো একটা কিছু এদিক সেদিক করেছেন, তাতেই মানে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে সব সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ডাক্তারদের বেলায় একটু বেশি এটা নিয়ে কথাবার্তা হয়। আসলে একজন যে কোনো মানুষ একজন ভালো মানুষ হতে হলে তাকে আসলে একজন ডাক্তারকে আসলে প্রথমে ভালো মানুষ হওয়া উচিত। এটা সবার বেলায় প্রযোজ্য, ডাক্তারদের বেলায় আমি মনে করি বেশি প্রযোজ্য। ঠিক আছে, যেমন আমি আমার কথাই বলি, আমি তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরপেশন, যেহেতু আমার বাড়ি ভোলা, আমার সেখানে পোস্টিং ছিল 2008 থেকে 2014 সাল পর্যন্ত, প্রায় 5 বছর আমি সেখানে ছিলাম। তো আমার পাঁচটা ঈদ কিন্তু আমার সেখানে করা লাগছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 5-5-10। তো দেখা গেলো যে যেহেতু আমার বাড়ি ওখানে, তো আমার প্রত্যেকটা ঈদে আমার সেখানে থাকা হচ্ছে। আর অন্যান্য ডাক্তার সাহেব যারা আছেন তাদের বাড়ি, কারো বাড়ি বরিশাল, অন্যান্য বিভিন্ন জায়গায়, দেখা গেলো যে প্রত্যেক ঈদে আমাকে ডিউটি করতেই হতো, কারণ কেউ না, অনেকে ছুটিতে যাবেন, অনেকে থাকবেন না, যেহেতু আমার বাড়ি এখানে, আমাকে এটা করতেই হবে। তো আমি যেহেতু আমি ডাক্তার, মানুষকে সেবা করতে হবে, ডিউটি পালন করতে হবে, সবাই তো বাবা মা আত্মীয় স্বজনের সাথে আপনার ঈদ করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে। তো তখন আমি বাধ্য হয়ে ইচ্ছা করেই ওই ঈদের দিনে ডিউটিগুলি বরাবর আমি করতাম। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা বললেন যে আসলে ডাক্তারদের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। মানুষের আসলে একটা কথা আছে যে দেবতার পর অথবা ঘরের পরে ডাক্তারদের অবস্থান মনে করে মানুষজন। ঠিক আছে, একজন পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন সে অনেক আশা ভরসা করে আসে, মনে হয় যে সে সব কিছু ডাক্তারের কাছে সমর্পণ করে দিচ্ছে। যে আমি এক ডাক্তারের রুমে ঢুকলাম, আমি ডাক্তারকে দেখাচ্ছি, এই ডাক্তার সাহেব আমার যে সমস্যা নিয়ে আসছি উনি আমার সব সমস্যার সমাধান করে দিবে, এরকম একটা। এবং আমি দেখেছি যে আমি নিজেও যখন চিকিৎসকের কাছে যাই, আমার মাকে নিয়ে গেছি বা আমি যাচ্ছি, মানে ওই দরজায় ঢোকার আগে থেকেই একটা প্রস্তুতি থাকে যে কিভাবে বসবে, কথা বলবে, ডাক্তার একটু মাইন্ড করলো কিনা, মানে আবার যে সেকেন্ড একটা প্রশ্ন গিয়ে করতে পারবো কিনা। মানে আমি এই জায়গাতে ডাক্তার শাহনেওয়াজ আপনার কাছে জানতে চাই যে মানে আপনাদের বয়সটা তো হচ্ছে যে মানে আপনারা একটা মিড লেভেলের বলা যায় আর কি, আরও তো অনেক সিনিয়ররা আছেন, তাদেরকে হয়তো অনেক কথা বলাই যেত না, কিন্তু এই রোগীদের এই সংযোগের ক্ষেত্রে মানে এই বিষয়টা আপনারা কতটা মাথায় নেন বা নিতে পারেন, কতটা ইজি হয়েছে চিকিৎসা মানে রোগীদের দিক থেকে যদি বলি? জি, ধন্যবাদ। আসলে আমরা যেটা মনে করি যে আসলে একজন রোগী কখন একজন চিকিৎসকের কাছে আসেন, তিনি তার লাইফের সবচেয়ে ভালনারেবল সময় আসেন, একজন চিকিৎসকের কাছে আসেন বটেই। তিনি নিজে, এবং তিনি যদি তার বাবা বা মাকে নিয়ে আসেন, সেটা ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু আসলে, সত্যি কথা যেটা। তো আমরা যেটা চেষ্টা করি যে আসলে সেই ভালনারেবল সময়টাকে, রোগীর যেই কষ্ট বা তার যে কষ্ট, সেটাকে মাথায় রেখে পেশেন্টের সাথে কথা বললেই আসলে অনেকখানি পেশেন্ট আশ্বস্ত হন, চিকিৎসকের আশ্বস্ত বাণী শুনে তারাও অনেক খুশি হন বা আশ্বস্ত হন। তো এই দিকটা আসলে বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের, বিশেষ করে আমি মনে করি। তারপর তো চিকিৎসা তো আছেই, ওষুধ তো আছেই, কিন্তু যে ওষুধেই যে সব ঠিক হয়ে যাবে বা পেশেন্ট ঠিক হয়ে যাবে, আসলো কথা শুনে শুধু ওষুধ লিখে দিলাম, আমি সেটা মনে করি না। বরং পেশেন্টের সাথে একটা ইন্টারাকশন, পেশেন্টের প্রতি যে আমার অ্যাজ এ ফিজিশিয়ান আমার যে এমপ্যাথি, এটা খুব জরুরি থাকা। তো এই জিনিসটা মাথায় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, তো এভাবেই চলছে আর কি। ডাক্তার সুস্মিতা, আপনার কাছে জানতে চাই, এক হচ্ছে আপনি নারী চিকিৎসক, তারপরে হচ্ছে যে রোগী কিন্তু নানাভাবে চায় একজন চিকিৎসককে, মানে এই চেম্বার থেকে চলে যাওয়াটাই তার শেষ না, সে চায় যে যদি একটু তার হোয়াটসঅ্যাপে যদি আমি একটা আমার ইয়েটা দেখাই নিতে পারতাম, বা তার সাথে যদি কোনো একদিন আরেকবার কথা বলতে পারতাম। তো এই জায়গাতে
কতটুকু সহজ হওয়া যায়, বা এই সহজ হতে গিয়ে তো আবার বিড়ম্বনার অনেক কারণ আছে, লাইফ হেল হয়ে যাচ্ছে এরকম হচ্ছে, মানে এই মাঝামাঝি জায়গায় কিভাবে চলেন, মানে আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা হচ্ছে যে রোগীরা খুব চায় যে এই যে টেলিমেডিসিনটা আমাদের দেশে খুব জি। চায় আসলে এরা, তা মনে করে যে আমি একজন ডাক্তারকে দেখিয়েছি সুতরাং পরবর্তীতে ওনার কাছে এখন আমার পেটে ব্যথা করছে তো আমি কি ওষুধ খাবো, আমার মাথা ব্যথা করছে কি ওষুধ খাবো, ঘুম হচ্ছে না, মানে তারা মনে করে যে মানে প্রত্যেকটা আমি সময়ে মনে করে যে একটু ওনাকে যদি- হয়তো, কিন্তু এই যে ডক্টর যাকে দেখিয়েছেন তার যে একটা পার্সোনাল লাইফ আছে এটা অনেক সময় রোগীরা ভুলে যান আসলে। ভুলে যান। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি রোগীদের জন্য একটা আলাদা নাম্বার রাখি আচ্ছা, আর আমার পার্সোনাল নাম্বারটা রাখি। তো আলাদা নাম্বার রাখলে যেটা হয় যে ওনারা হয়তো একজন রোগী হয়তো নোয়াখালী থেকে এসছেন বা সিলেট থেকে এসছেন আমার চেম্বারে, উনি হয়তো আমাকে দেখে গেছেন, 1 মাস পরে ওনার ফলো আপে আসার কথা, উনি আসতে পারছেন না, তখন হয়তো উনি ওনার প্রেসক্রিপশনের ছবি তুলে বা কি কি ইনভেস্টিগেশন আমি দিয়েছিলাম সেগুলো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি তখন আপনি আপনার মতো করে কোনো একটা সময় আমি দেখে নিলেন, রোগীদেরকে এভাবেই একটা বলে reply রাখি যে দিলেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, নক করে রাখবেন, আমি আমার সময় মতো আপনাকে রেসপন্স মানে করব। এটাতে পজিটিভ রেসপন্স কেমন পান? এটাতে খুবই ভালো পজিটিভ খুবই ভালো রেসপন্স, পান। রোগীরা খুব মানে এটাতে দেখলাম মানে যে অন্তত ওনারা জানছে পছন্দ যে করছে। আমার রোগী, মানে হ্যাঁ, ওই চিকিৎসক আমার কোনো একটা মেসেজটা দেখলেন বা রাইট, হ্যাঁ, একটা হ্যাঁ। রিপ্লাই দিলেন আর কি। এটা ওনারা খুব পছন্দ করছেন। কিছু কিছু রোগী তো আছেনই যারা খুব মানে অস্থিরতা থাকেন, তারা মনে করেন যে ম্যাডামকে কথাই আমি বলতে হবে। জি ম্যাডামকে আমি এখন মেসেজ পাঠিয়েছি এখনো উনি রেসপন্স করছেন না, করছেন না। বা অনেক সময় অনেক রোগীর কাছে পার্সোনাল নাম্বার চলে যায়, তারা তখন দেখা যায় রাত এমনও হয়েছে, আমি একটা গল্প বলি, রিসেন্ট জি, একটা জি। ঘটনা ঘটেছে। আমার ফরিদপুরের এক পেশেন্ট এসছে ঢাকাতে, আমি তার কোলোনোস্কোপি করব, তো আমি আমার কর্মস্থলে তাকে আসতে বলেছি। উনি আমাকে সকাল 5:30টার সময় ফোন দিয়েছেন, ভোর ফোন দিয়ে বলছেন যে আমি তো স্যালাইনের বোতলটা খুলতে পারছি না, এটা কিভাবে খুলে ম্যাডাম? তো এরকম আর কি, এই বিড়ম্বনাগুলো আসলে হয়। ধন্যবাদ। নানান রকম, মানে রকমের কোনো শেষ নেই। আসলেই। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার চঞ্চল, আপনার কাছে জানবো যে এই যে সংযোগটা তৈরি হয়ে যায় একটা, যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন কাস্টমার বলি না, যে ঘুরে ফিরে উনি ওই দোকান থেকেই কিনছেন, বা একজন রোগীকে আপনি দেখবেন যে আপনি মুখস্থ তার ব্যাপারে, উনি 12 বছর পর হলে আপনার কাছেই আসছেন, বা আপনার জন্য হয়তো আপনার ওই গ্রাম থেকে হয়তো একেবারে সব থেকে ভালো কলা নিয়ে আসছেন বা মুরগি পর্যন্ত নিয়ে চলে আসছেন, মানে এইটা কেমন লাগে, কেমন উপভোগ করেন? না আসলে আপনি তো আবার গ্রামের মানুষ, বা গ্রামে আপনি বেশি ছিলেন, মানে এটা আপনার আরো বেশি বোঝার কথা আর কি। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ জি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন ধরনের যে ডাক্তার সম্পর্কে পেশেন্টরা বিভিন্ন ধরনের কথা বলে, এটা আসলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের একটু সমস্যা আছে বলে আপনার এই ধরনের কথাগুলো আসতেছে। তার আগে আমি একটু বলি যে সুস্মিতা যেটা বলছিল যে হোয়াটসঅ্যাপের ব্যাপারটা আপনি যেটা বলছিলেন, ঠিক আছে। আমি স্টুডিওতে বসার আগেই আমি যে ঢাকা যেখানে থাকি, আমার এক বড় ভাই আছেন, তো ওনার মেয়ে সম্ভবত জ্বরে ভুগতেছেন, তো গত রাত্রে কথা হয়েছে ওনার সাথে, তো ঢোকার আগে উনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছেন যে চঞ্চল, ডেঙ্গু আইজিজি, ডেঙ্গু আইজিএম, এই দুটার মানে কি? মানে কি? ওনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওনার মেয়ে জানতে চেয়েছে, মেয়ে জানতে চেয়েছে। তো তুমি একটু বলতে পারলে আমি মেয়েকে বলবো, ঠিক আছে। তো রোগীদের আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে আসলে ডেঙ্গু আইজিজি কি, ডেঙ্গু আইজিএম, জি। এরকম এক্সপেকটেশন ডাক্তারদের কাছে থাকে রোগীদের মানুষের। থাকতেই পারে। আমরা এগুলি ভালোভাবে নেই, এবং আমরা যদি এটা ফিডব্যাক দিই তাহলে রোগীরা আসলে অনেক খুশি হয়। খুশি হয়। আর আপনি যেটা জিজ্ঞাসা করতেছিলেন যে সংযোগ। বিভিন্ন ধরনের গিফট, আমার একজন পেশেন্ট বাড়ি যশোর, বয়স হচ্ছে 65+, তো পেশেন্ট হচ্ছে আপনার অনেক দিন ধরে পেটে ব্যথা ভুগছেন, ঠিক আছে। উনি পেটে ব্যথার জন্য ওনার কোলেসিস্টেক্টমি অপারেশন হয়েছে, যশোরে অনেক ডাক্তার দেখিয়েছেন, ঢাকায় অনেক ডাক্তার দেখিয়েছেন, যাই হোক তারপর উনি যে কোনোভাবে আমার খোঁজ পেয়ে আমার কাছে এসেছেন আমার চেম্বারে, যে কোনোভাবে হোক আমি হয়তো রোগটা নির্ণয় করতে পেরেছি, এবং রুগী এখন ভালো আছেন। পরে দেখি যে ফলো আপ ভিজিটে রুগীরা আসছেন, রুগীর মেয়ে আসছে, রুগীর ভাই আসছেন, ছেলেরা আসেন, ওনারা আমার জন্য 3টা শার্ট, একটা ঘড়ি, যেটা হয়তো দেখা গেল নিয়ে সেখানে আসছেন। মেরুন কালারের কিছু দেয় না, কিন্তু আপনি খুশি হচ্ছেন যে তারা এত এবং চিন্তা তারা করে। কি দিল দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তারা যে আমার জন্য একটা কিছু নিয়ে আসলেন, সেটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। এবং আমি প্রতি সপ্তাহে কিন্তু আমি ভোলা চরপেশন
যাই, আমার এলাকার রোগীদেরকে দেখতে চাই। মানে আপনি যেমন প্রতিনিয়ত যান, যাই, হ্যাঁ। আমি ডাক্তার শাহনেজ আপনার কাছে জানতে চাই যে ঈদকে ঘিরে যখন কোনো একজন চিকিৎসক যান, এমন তো না যে ওই গ্রামে অনেক চিকিৎসক এখন হয়তো আছে, মানে তার জন্য একটা অপেক্ষা থাকে যে একবার যদি দেখাতে পারতাম বা যাকে দেখাচ্ছি সেটা যদি একটু মিলিয়ে নিতে পারতাম। তার আগে আমি আরেকটি বিষয় বলি যে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখানোর এটার অনেক বিড়ম্বনা আসলে আছে। যেমন আমি দেখছি যে আমি আমার খুবই কাছের একজন অনেক স্বনামধন্য একজন চিকিৎসক, আমি যখন আমার বাচ্চার জন্য দেখাচ্ছি উনি ফোনে একরকম হয়তো আমাকে একটা ট্রিটমেন্ট বা গাইডলাইন দিলেন, কিন্তু আমি যখন যাচ্ছি তখন দেখলাম যে উনি একদম পুরো উল্টো। মানে এই জিনিসটা আবার রোগীর দিক থেকে বোঝাটা কত জরুরি, কারণ মানে একটা উল্টো ট্রিটমেন্টও তো হতে পারে। রাইট। আবার রোগীর এবার বুঝতেও তো চান না, তিনি মনে করেন যে আমাকে দেখে দিলেই তো আমি বেঁচে গেলাম। না, সোশ্যাল মিডিয়াতে মানে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে পেশেন্টরা যে দেখছে, বা আমাদের অনেকেই তো ডক্টরদেরও তো কিন্তু অনেকের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকেন। জি, তাদের আলাদা পেজ থাকে, তারা পেজ মেনটেন করেন বা পেজে কথা বলেন, ঠিক আছে। কিন্তু পেশেন্টের ক্ষেত্রে মনে হয় খুব একটা বেশি পরিবর্তন হয় বলে আমার মনে হয় না। যে পেশেন্ট আমরা বা ডক্টর যারা দেখেন যেভাবে পেশেন্ট দেখেন সেটার সাথে সোশ্যাল মিডিয়ার তাদের যে কথা, সোশ্যাল মিডিয়া ঠিক বলছি না, আমি বলছি যে যখন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে একটা পরামর্শ দিচ্ছেন, বলছেন, এটা কিন্তু ব্যত্যয় ঘটে যায় কিন্তু অনেক ক্ষেত্রে। ডেফিনেটলি এটা অবশ্যই একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমি আসলে খুব কম চেষ্টা করি হোয়াটসঅ্যাপে কোনো ওষুধ লিখতে পেশেন্টদেরকে। জি, তারা অনেকে এক্সপেক্ট করেন যে হোয়াটসঅ্যাপে কিছু ওষুধ লিখে দিব, তারা হয়তো খুশি হন, কিন্তু এই ক্ষেত্রে আমি খুবই রেস্ট্রিকশন থাকি আর কি। বিকজ আসলে পেশেন্ট সরাসরি দেখা আর পেশেন্টের কাছ থেকে শুনে ওষুধ লেখার মধ্যে অনেক মানে গল্পটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমার মনে হয় আমাদেরকে এটা অ্যাভয়েড করা উচিত, আমি বলবো। না কিন্তু আমার কলিগরা কি বলবেন, মানে ডক্টর সুস্মিতা যেটি বলেছেন যে মানে উনি যেন অন্তত রিপোর্টটা পাঠাতে পারে, উনি যেন টাচে থাকে আর কি, মানে সেই জায়গাতে হয়তো জি সেটা পেশেন্টের সাথে ইন্টারঅ্যাকশন, পেশেন্টের সাথে মানে আপনি বলছেন যে কমিউনিকেশন, প্রেসক্রাইবের ক্ষেত্রে এই জায়গাতে একটু সতর্কতা প্রেসক্রাইবের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে আসলে ক্যাটাগরাইজ করতে হবে যে আসলে আমরা কোনটা প্রেসক্রাইব করতে পারবো, কোনটা করতে পারবো না। যেটা আমরা মনে করবো না প্রেসক্রিপশন করলে সেক্ষেত্রে রোগীর কোনো সমস্যা হবে না, যেমন সিম্পল প্যারাসিটামল, একটা মেট্রোনিডাজল, একটা ওমিপ্রাজল, এই জাতীয় ওষুধ আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটাকে বলে সেটা দেওয়া যাইতে পারে। বাট যেটা হচ্ছে পেশেন্ট ধরো অনেকদিন ধরে জ্বরে ভুগতেছে, 7 দিন 10 দিন, সেই পেশেন্ট যদি আমাদের কাছে চিকিৎসা চায় তাহলে সেই পেশেন্টকে উইদাউট টেকিং হিস্ট্রি অথবা এক্সামিনেশন ইনভেস্টিগেশন না করে চিকিৎসা দেওয়াটা আসলে সমীচীন হয় না। বাট সেই ক্ষেত্রে না দিতে পারলে আবার অনেক পেশেন্ট হয়তো মনে করে যে স্যারের কাছে আমি একটা জ্বরের চিকিৎসা চাইলাম, স্যার আমাকে হোয়াটসঅ্যাপে দিল না, ঠিক আছে, হয়তো সে একটু মন খারাপ করতে পারে। তারপরও পেশেন্ট সেফটি কথা চিন্তা করে আমরা সরাসরি মানে বেশি ওষুধ বা আমরা এগুলো না লেখাটাকেই প্রেফার। ডাক্তার সুস্মিতা আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাংবাদিক চিকিৎসক একটা টানাপোড়েন আছে, একটা ভয় ভীতির ব্যাপার থাকে, বা সাংবাদিক মাত্রই এই ফোন-টোন নিয়ে এসে রেকর্ড করে ফেললো, মানে এই যে এই সময়ে বাধ্য হয়ে একটা রোগীকে ট্রিটমেন্ট করতে হয়তো পারতেন, কিন্তু তাও হয়তো মানে রেফার করে দেয়া লাগছে, ওই রোগী হয়তো রাস্তায় মারা যাচ্ছে, মানে এইটার সমস্যা সমাধান তো আসলে হচ্ছে না। মানে এই জায়গাতে আপনারা সাংবাদিককে কিভাবে ট্রিট করেন, বা এটাতে একটা কি ধরনের অস্বস্তি আপনাদের আছে? হ্যাঁ, একটা অস্বস্তি ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে যে আসলে আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তারা ধরেন কোনো কিছু যাচাই বাছাই না করেই অনেক সময় লিখে দিচ্ছেন যে ভুল চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, কিন্তু আসলে ভুল চিকিৎসাটা কি বা ওই ডাক্তার কি করেছেন সেটা যদি আপনি আগে জেনে বুঝে তদন্ত না করে এরকম একটা যদি নিউজ দেন, তাহলে এইটা কিন্তু আমাদের দেশের মানুষের জনগণের মনে কিন্তু খুব প্রভাব ফেলে, কারণ তারা তো আসলে আমাদের দেশের জনগণ আমরা কিন্তু সবাই একটু আবেগী। তারপর ওই ব্যক্তির তো একটা ডিফেমেশন হয়ে যায় একটা বড় ধরনের। হ্যাঁ, এটা তো অবশ্যই হয়। এখন কথা হচ্ছে যে ভুল চিকিৎসা এটা আসলে প্রমাণ করার জন্য মিডিয়া কর্মী কেউ না, এখানে ওনাদের একটু হলেও এই মানে এই যে কথাগুলো বলছেন যে ওনারা, সেখান থেকে একটু আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এখানে আবার অনেকগুলো ব্যাপার হয়, যেমন মনে করেন হ্যাঁ ঠিক আছে শব্দটি হয়তো চিকিৎসা জটিলতা হতে পারে বা নানাভাবে হতে পারে, কিন্তু হয় কি উনি হয়তো সময় দিলেন না, লিখে ফেললেন। আবার এটাও আপনাদের কাছে তথ্যটা জানিয়ে রাখার জন্য যে যেমন আমাদের একটা হেলথ রিপোর্টার্স ফোরাম আছে, 50 জন সাংবাদিক, 50টা গণমাধ্যমের, তাদের কিন্তু ওরিয়েন্টেশন হচ্ছে, ট্রেনিং হচ্ছে, তারা জানছেন কোনটা,
কিন্তু একটা টেলিভিশনে উনি তো আর 24 ঘন্টা থাকছেন না, অন্য কেউ যখন যাচ্ছেন এই তখন একটা ঝামেলা তখন হয়ে যাচ্ছে আর কি। তবে এই ক্ষেত্রে চিকিৎসকদেরও অনেক সময় দেখা যায় যে উনি সামনেই আসতে চান না, কথাই বলতে চান না, এটাতে আবার তখন আবার এই সুযোগটা আবার সাংবাদিকরা আবার বেশি নিয়ে ফেলেন বা ভুল বোঝাবুঝি হয়। আমরা একেবারে অন্য প্রসঙ্গে তারপরে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার চঞ্চল, আপনার কাছে একটু জানতে চাইবো যে এত বছর পরেও, এত বয়স হবার পরেও ঈদ আমাদের কাছে কি নিয়ে আসে এখনো, মানে কি পাই আমরা ঈদের কাছ থেকে? আসলে ঈদ তো আমার কাছে যে ছোটবেলায় যেরকম আনন্দদায়ক ছিল, আমার কাছে সেই একই রকমই মনে হচ্ছে। আমার কাছে ছোটবেলার ঈদ এখনকার ঈদ আমার কোনো পার্থক্য মনে হচ্ছে না, আর মনে হয় না, বরং এখন হচ্ছে আবার ছোট ছেলে আছে, ছোট ছেলেরা আছেন, তাদেরকে নিয়ে ঈদ করতেছি, প্লাস বড় ভাইয়ের ছেলেমেয়েরা আছেন, বোনের ছেলেমেয়েরা আছেন। তা আমার কাছে বরং ছোটবেলার চেয়ে এখনকার ঈদ আরো বেশি আনন্দদায়ক মনে হয়। ডাক্তার শাহনেয়াজ, আপনার কাছে জানবো যে ঈদের সালামি নেওয়ার রেকর্ড আপনার কেমন বা দেয়ার রেকর্ড কেমন? ধন্যবাদ। এখন যেটা হচ্ছে যে সালামি নেয়া, আমি হচ্ছে আমার বাসায় সবার বড়, মানে আমরা 4 ভাই বোন, তো আমি সবার বড়। সেক্ষেত্রে জীবন গেছে। হ্যাঁ, সালামি নেওয়া আছে আসলে দেয়াটাই বেশি হয় আর কি, সত্যি কথা যেটা। আমার 2 ছেলে আছে, প্লাস হচ্ছে তাদের আমার ভাইয়ের মেয়ে আছে, প্লাস আমার 2 বোন আছে। তো আসলে সালামি নেওয়াটা খুব বেশি হয়নি, আসলে যতটুকু সেটা দেয়াই হয়েছে বেশি আর কি। দেয়াই হয়েছে, কিন্তু নিতে ইচ্ছাও করে নাই। না, ডেফিনেটলি ইচ্ছা করে। এখন আমি আমার মাকে বলি তো যে তুমি আমাকে সালামি দাও, সালামি পাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, আলাদা একটা মজা আছে। সেই মজাটা কি এখনকার সন্তান যারা, তারা কি অতটা পায়? মানে হ্যাঁ, ডেফিনেটলি তারাও পায়। তাদের জন্য ঈদের সময় তাদের জন্য আলাদা ব্যাগ থাকে, টাকার জন্য ব্যাগ থাকে, সেই ব্যাগ তারা ক্যারি করে। তাদের মধ্যে সে আনন্দ ডেফিনেটলি আছে বলে আমি মনে করি, এবং সেই আনন্দ আমিও পাই। আমার মা যখন আমাকে সালামি দেয় আমিও অনেক খুশি হই এখনো। আমার ছেলেমেয়েরা তো মানে ঈদের সালামি তারা জমিয়ে আমার কাছে রাখে, এবং রীতিমতো তারা হিসাব নেয় আমার কাছে যে আমি এইবার ঈদে এরকম পেয়েছি, তাহলে আগেরটার সাথে যোগ করে কিন্তু এটা অ্যামাউন্টটা হয়েছে আর কি। এবং তারা যতবারই এটা থেকে কিছু খরচ করে কিন্তু তাদের সেই টাকার শেষ হয় না। টাকার শেষ হয়, ভালো বলেছেন। সেটাই, মানে আমার ছেলেমেয়েরও একই রকম, তারাও সালামি যেটা পায় সেটা মায়ের কাছে জমা দেয়, তারপর হিসাব নিকাশ করে রাখে কত টাকা হলো, তারপর তারা ঢাকায় এসে সেই টাকা দিয়ে তারা একটা হয়তো প্রোগ্রাম করবে, একটা রেস্টুরেন্টে খাবে। সালামি নিয়ে মা বা বাবা একটা ব্যাংক হয়ে যাওয়া একেবারে জীবনের শুরুতে, এটা একটা দারুণ রকম একটা ব্যাপার। সুস্মিতা, ডাক্তার সুস্মিতা, আপনার কাছে জানতে চাই, আমি আপনার বাবাকে যেহেতু চিনি খুব ভালোভাবে, আমরা অনেক কাজ করেছি আপনার বাবার সাথে, দেশের স্বনামধন্য একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল ইসলাম। এই যে বাবা একজন চিকিৎসক, আপনি চিকিৎসক হলেন, মানে এই যে একটা যাত্রায় থাকা বা চিকিৎসক হিসেবে ওই শপথের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে যাওয়া, এটি একটি যুদ্ধও বটে। কতটা পারা যায় আসলে? এটা একটা বড় যুদ্ধ। এবং আপনি দেখেন যে আমি তো বারবার একটা কথা বলি, মানে এখানে আমি এই প্রশ্নগুলো সব থেকে বেশি অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যারকে করি, যে মানে স্খলন এত মাত্রায় হয়েছে সারা পৃথিবীতে, মানে কেউ আর বেঁচে নেয় আর কি। মানে এই জায়গাতে সঠিক সুন্দর শপথের পথে চলা কতটা যুদ্ধের বা কতটা পারছেন? হ্যাঁ, এটা আসলে একটা বেশ বড় যুদ্ধ, কারণ আমি আমার ছোটবেলা থেকে আমার বাবাকে অনেক বেশি স্ট্রাগল করতে দেখেছি। কারণ আমি আমার বাবার হচ্ছে একটু আর্লি লাইফের, মানে স্টুডেন্ট লাইফের সন্তান আমি। সুতরাং আমার বাবার যে উত্থান, একটা ডাক্তারের যে কষ্ট জীবনে, সেটা আমি আমার বাবাকে দেখেছি এবং আমি নিজেও সে কষ্টটা করেছি। তবে আমার বাবা আমার চাইতে অনেক বেশি কষ্ট করেছে, কারণ তার ফ্যামিলিয়াল সাপোর্টটা আমার মতো তো উনি পান নাই। তো যেটা হয়েছে যে আমি একটা গল্প বলি, যেমন হয়েছে যে আমার বাবা তখন MS পরীক্ষা দিবেন অর্থোপেডিক্সে, আমি তখন SSC পরীক্ষা দিব। আমি এবং আমার বাবা এক টেবিলে বসে পড়াশোনা করেছি, এবং আমাদের বাসাটা ছিল একটা, আমরা যে ডরমিটরি যেটা বলে ডাক্তারদের, ওখানে আমাদের 2টো রুম ছিল। তো ওই 2টো রুমের মধ্যে একটা আমাদের রিডিং রুম ছিল, একটাই টেবিল ছিল যেখানে আমি আর আমার বাবা একসাথে পড়াশোনা করেছি। সুতরাং এই যুদ্ধটা বা এই জার্নিটা যে কতটা মানে ছিল, ডিফিকাল্ট ছিল, এটা আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে যে ডাক্তারদের জীবনে আসলে MBBS পাশ করার পরই তো সবকিছু না, তারপরে যে ডিগ্রি নিতে হয়। MBBS মানে কেবল সিম্পল MBBS আর কি না, এটা সিম্পল না, এটা অবশ্যই অনেক গর্জিয়াস, সবাই বলে সিম্পল MBBS, কিন্তু এই যে জার্নিটা, এটা আসলে ডাক্তার পরিবার হলেই ওনারা ভালো বুঝতে পারবেন, ভালো বুঝেন আর কি। ডাক্তার শাহনেয়াজ, 30 সেকেন্ডে আপনি আপনার যে কোনো কথা বলতে পারেন আর কি। যেটা ওই যে সুস্মিতা আপার কথার সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই, আসলে চিকিৎসকদের আসলে মানে
সাফল্যের পরে সবাই দেখতে পায় চিকিৎসকদের, সো এটাকে অনেক বেশি গর্জিয়াস বা একটা জিনিস মনে করেন, সেটা সত্য। যদি সফলতা আসে তো সেই সফলতার পথটা আসলে অনেক কঠিন, অনেক অনেক কঠিন। মানে আমি কালকেই মানে একটা প্রোগ্রামে এরকম যে জুনিয়র কনসালটেন্ট লেখা, কিন্তু এই জুনিয়র হতে যে তার জীবনের কতগুলো বছর, কতগুলো ডিগ্রি চলে গেছে, মানে এটা তো আসলে মানুষ বুঝবেও না। মানুষ জুনিয়র মানে ছোট মানুষ। আপনার শেষ 30 সেকেন্ডে কোনো মন্তব্য আর কি ঈদ নিয়ে? আমি সেই ডক্টর পেশেন্ট রিলেশনশিপের কথাটাই বলি, যে পেশেন্ট, আমাদের দেশের পেশেন্টগণ ডাক্তারদের প্রতি সন্তুষ্ট থাকেন না কেন তাদের এত অভিযোগ? তো আমি আমাদের আত্মসমালোচনা করব, ডাক্তারদের আত্মসমালোচনা করব। আসলে পেশেন্ট সবসময় চায় যে ডাক্তারের কাছে যাবেন উনি অথবা যাচ্ছেন, সে ডাক্তার সাহেব ওনার কথাগুলি শুনুক, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনুক। সবগুলি কথা শোনার পর সবগুলি কাগজপত্র সে যে রিপোর্টগুলো নিয়ে আসেন, রিপোর্টগুলি দেখুক। এবং ডাক্তারের অ্যাসিস্ট্যান্টও না, ডাক্তার নিজে দেখবেন, ডাক্তার নিজে যাকে তিনি দেখাতে গেছেন। ডাক্তার তার কথাগুলি শুনুক, কাগজপত্রগুলো দেখুক, তারপরে ডাক্তার ওষুধ লিখুক। ডাক্তার যদি তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেয়, তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, তাহলে আমি দেখি ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হওয়ার চিকিৎসা ভালো থেকে শুরু হয়ে যায় বা না হোক, সে ডাক্তার তাকে এতক্ষণ সময় দিয়েছে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, এতে ম্যাক্সিমাম পেশেন্ট। শুধু তাই নয়, মানে অনেক প্রচন্ড চেষ্টার পরে একটা রোগী যদি মারাও যান, বরং তারা এসে কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন একটা পেশেন্ট, আমি অনেক ভর্তি পেশেন্ট দেখি, ভর্তি পেশেন্টের বেলায় যদি যে ডিউটি ডক্টর আছেন, সে কোনো কমপ্লেন যদি রুগী করে থাকেন, সে যদি সরাসরি মানে ইমিডিয়েটলি তাকে অ্যাটেন্ড করে, এবং যে কনসার্নেন্ট আছে সে যদি অ্যাটেন্ড করে, একটা পেশেন্ট কিন্তু যতই মূর্খ হোক অথবা শিক্ষিত হোক, সে বুঝে যে ডাক্তার সাহেব আমার পেশেন্টের প্রতি কতটা আন্তরিক। আমার মা যখন আইসিইউতে ছিলেন, উনি মারা গেছেন কোভিডে, মানে এত নার্সের মধ্যে যেই নার্সকে ডাকলে পাওয়া যেত তাকে ভুলে যায়নি কিন্তু। হ্যাঁ, সেটাই, যদি সেটা সংকটকালীন সময়, যদি ডাক্তাররা পেশেন্টের প্রতি আন্তরিক হয়, তাহলে পেশেন্ট সাধারণত ডাক্তারদের প্রতি এতটা, বরং ওই কেয়ারিংটার ক্ষেত্রে যদি সে ভালো না হয়, ওই কেয়ারিংটা মনে থাকে হয়তো। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে অনেক আমাদের এখানে ঢেলে দেওয়ার জন্য আর কি। আপনাদেরকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদুল ফিতর বা ঈদুল আজহা, যেটাই বলি না কেন, ঈদ সীমাহীন আনন্দ নিয়ে আসে, হাজারটা রং নিয়ে আসে। ঈদ আমাদেরকে ভরপুর আনন্দ দিয়ে যায়। কিন্তু এই যে নতুন বাংলাদেশের কথা আমরা বারবার বলছি, বা এই রাজনৈতিক টানাপোড়েনের কারণে যে নতুনভাবে অস্থির হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা চাইবো যে কোনোভাবে হোক সমঝোতা, ঐক্য, সব কিছুর মধ্য দিয়ে, মানে আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই। এই শান্তিটা আসলে হয়তো আমাদের পেশাজীবী বলি বা যেই বলি না কেন, আমরা হয়তো মানে একটা অন্যরকম আনন্দে থাকবো। এই ঈদের দুই আনন্দ কেন, সারা বছর ধরে আমরা আনন্দে থাকতে চাই। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।